বর্তমানে যেই সরকারটা আছে, এটা অনেকে বলেছেন, যে সরকারটি আছে এটা কিন্তু বর্তমান সংবিধানের মেনে নিয়েই এই সংবিধানের আওতায় ওনারা শপথ নিয়েছেন। অর্থাৎ সংবিধান ইজ ভেরি মাচ প্রেজেন্ট। সুতরাং এই বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে আমাদেরকে সমাধান দিতে হবে। এই সংবিধানের বাইরে গিয়ে কোনো ধরনের সমাধান, পরিবর্তন, সংশোধন করার কারো কোনো অধিকার নেই। এটা আমার কিন্তু অবাক লাগে, এই সাধারণ জিনিসটা বুঝতে এত কষ্ট হচ্ছে কেন? এবং এই কথাটা আইনের দিক থেকে, সংবিধানের দিক থেকে, নৈতিকতার দিক থেকে, গণতান্ত্রিক স্পিরিটের দিক থেকে এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। এইসব জেনে শুনেও কেন সংবিধান পরিবর্তনের নতুন নতুন ফর্মুলা আমাদেরকে শুনতে হচ্ছে প্রত্যেক দিন? বলতে গেলে যে গণভোটের বিষয়টা আছে, ডক্টর কামাল হোসেন সাহেব এখানে আছেন, সংবিধানের প্রণেতা, নিজের এক্সপার্ট সংবিধানের। এই যে গণভোটের বিষয়টা যে সামনে নিয়ে আসছে, নির্বাচনের আগে পরে, নির্বাচনের দিন, হোয়াটএভার, নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে গণভোটের যে বিষয়টা আসছে, এই বিষয়টা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে কিভাবে আসতে পারে, এটা তো একটা আলোচনার বিষয়। এটা তো কোনো সুযোগ নাই। আপনাকে এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই ক্লিয়ারলি। আপনি যদি গণভোট করতে হয় তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে। তাহলে এই পরিবর্তনটা আপনাকে কোথায় করতে হবে? এটা তো সংসদে করতে হবে, এবং সংসদ হচ্ছে জনগণের রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ এটার কনসেন্ট আসতে হবে জনগণের কাছ থেকে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কনসেন্ট, ফাইনাল কনসেন্ট আসতে হবে জনগণের কাছ থেকে। জনগণের রিপ্রেজেন্টেটিভ একটা সংসদ, যেটা এটার উপর আলোচনা করবে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু করতে হবে। এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনি সংসদে তর্ক বিতর্ক আলোচনা হবে, পাশ করবেন, তারপরে গণভোটের প্রশ্ন আসছে। তার আগে তো গণভোটের কোনো প্রশ্নই আসছে না এখানে। তাহলে এই যে গণভোটটা তারা দিল, কি প্রস্তাবটা দিল, বিএনপি পক্ষ থেকে আমরা অনেক সময় দেশে একটা সহনশীলতা, যে রাজনৈতিক ঐক্য, এমন একটা প্রেক্ষাপটে হয়তো মনে করে এই গণভোটের পক্ষে মত দিয়েছেন, তাও নির্বাচনের দিন। কিন্তু আসলে নির্বাচনের দিনে তো গণভোট হতে পারে না। এটা তো বিএনপির উদারতা, এবং এই উদারতাটা দেখানো বিএনপির ঠিক হয় না। আমি এখানে বলতেছি, তারে বিএনপি এই উদারতা দেখানো ঠিক হয় নাই, কারণ এটা সাংবিধানিকভাবে কারেক্ট না, এটা নৈতিকভাবে কারেক্ট না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কারেক্ট না। যে উদারতা দেখিয়েছে, এইটার জন্য আজকে যে সমস্যা আমরা ফেস করতেছি, উদারতা দেখাতে গিয়ে, একটা জাতীয় ঐক্যের প্রতি সমর্থন দিতে গিয়ে, এইটার কারণে এখন আরো বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে। এখন বলছে নির্বাচনের আগে হতে হবে, নির্বাচনের দিনও মানতে রাজি নেই, যেটা গণভোট হওয়ারই কথা নয়, সেটা এখন তারা তার আগে করতে চায়, নির্বাচনের আগে করতে চায়। তাহলে এই গণভোটটা কি জন্য? এই গণভোটের পিছনে চিন্তাটা কি?
এখন মানুষের মনে একটা প্রশ্নের উদ্রেক হচ্ছে না, এই গণভোটের এত ডেসপারেশন কেন? আইন ভঙ্গ করতে হবে, সংবিধান ভঙ্গ করতে হবে, গণতান্ত্রিক চিন্তার বাইরে গিয়ে করতে হবে, গণতান্ত্রিক স্পিরিটের বাইরে গিয়ে করতে হবে। তাহলে তো ডাল মে কুছ কালা হ্যায়। তাহলে ক্যা এখানে বিষয়টা কি? তাইলে কেন তাদের এই গণভোটের উপর এত বেশি জোর দিচ্ছে তারা? আবার কোথায়? যেখানে আপনি ঐক্যমত হয় নাই অনেকগুলো বিষয়, যেগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, ওইগুলো প্রথমে ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এখন আবার ওইটাও এখন নেই, নোট অফ ডিসেন্টও কিন্তু এখন নাই। এখানে আমরা বোধহয় আরেকটা ভুল হয়েছে, যে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে এই বিষয়ে, এটার অর্থ কি? তার মানে এখানে ঐক্যমত হয় নাই। নোট অফ ডিসেন্ট দেওয়া মানে কি? ঐক্যমত হয় নাই। তো ঐক্যমত কমিশনের কাজ কি ছিল? ঐক্যমত কমিশনের কাজ ছিল ঐক্যমত সৃষ্টি করা, নট বিয়ন্ড দ্যাট। ডক্টর ইউনূস সাহেব তো বহুবার বলেছে এই ঐক্যমত কমিশনের কাজ হচ্ছে সকলের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করা, এবং যতটুকু ঐক্য হবে এটা নিয়ে আমরা এগিয়ে যাব। এর বাইরে যদি কিছু থাকে আপনার জনগণ সিদ্ধান্ত নেবে। তাহলে নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলো তো দিয়েছে, এগুলো তো গণভোটে যাওয়ার প্রশ্ন আসছে কেন? এখানে তো ঐক্যমত হয় নাই। তো ঐক্যমত না হলে চ্যাপ্টার ক্লোজ। যতটুকু ঐক্যমত হয়েছে অতটুকু আপনি আলোচনায় আসতে পারেন, সনদ সই করতে পারেন। আবার গণভোট যদি আপনি যেটা ঐক্যমত হয়েছে, সেই গণভোটের মধ্যে এই নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে এগুলো ঐক্যমত হয় নাই, অর্থাৎ এটা ওখানে আসতেই পারে না, নোট অফ ডিসেন্ট দিয়েও আসতে পারে না, কারণ ঐক্যমত হয় নাই। তো এটা ঐক্যমত কমিশনের বিষয়। তারপরে ওইটাও আবার বাদ দিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন এখানে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি। এবং গণভোটের জন্য এখন এই মিছিল হচ্ছে, তারপরে আবার কি কালকে একটা কি প্রোগ্রাম দিয়েছে ওরা এইসবের উপরে। তাহলে জনগণের উপর আস্থার কি অভাব আছে নাকি? এটাই তো মনে হচ্ছে। তাহলে তাদের কি জনগণের উপর আস্থার অভাব আছে? আসলে কি তারা গণতন্ত্রে বিশ্বাস করে? আসলে কি বাংলাদেশের মানুষের মালিকানায় তারা বিশ্বাস করে? এই প্রশ্নগুলো তো উঠেই যায়। কারণ তারা সিদ্ধান্ত দেওয়ার কে এখানে? আমি বলছি সব রাজনৈতিক দলগুলো বসে ঐক্যমতের ভিত্তিতে যদি সিদ্ধান্ত দেয়, এটাও আপনাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। ঐক্যমত হলেও আপনাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। আপনাদের কে অথরিটি দিয়েছে? ঐক্যমত কমিশন করবেন, 14 মাস ধরে আলোচনা করবেন, তারপর আবার কারো কিছু মতের ঐক্যমত না হলে তাদের বিষয়টা তারা আবার আলাদাভাবে রাস্তায় কর্মসূচি দেবে, এবং ঐক্যমত সনদ সই করার পরেও আবার নতুন নতুন কিছু বিষয় তোরা তুলে এনেছি, যেমন এই বিষয়টা আপনার পিয়ারের বিষয়টা নিয়ে আসছে এখানে। এগুলো তো ঐক্যমতের বাইরে ছিল, এগুলো ঐক্যমত হয় নাই। এগুলো অনেক কিছু এজেন্ডাই তো আসে না যেগুলো তারা এখন করেছে। তাহলে পুরো এই যে ঐক্যমত কমিশনের পুরো প্রসেসটা, যে প্রক্রিয়াটা, এটা কি জন্য করা হয়েছে? কার স্বার্থে করা হয়েছে? 14 মাস একটা অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ, 14 মাস একটা অনির্বাচিত সরকারের অধীনে আমরা লড়াই করেছি 16-17 বছর জনগণের নির্বাচিত সরকারের জন্য, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটার জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আপনার মিথ্যা মামলার শিকার হয়েছে, এই চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, নিঃস্ব হয়ে গেছে, ক্রিপল হয়ে গেছে মানুষ, যায় যেই আপনার মালিকানা ফিরে পাওয়ার জন্য। তাহলে আবার কিছু লোক ঢাকা শহরে বসে, কিছু ওয়াইজ লোক, সো কল্ড ওয়াইজ লোক ঢাকা শহরে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ যদি করতে হয়, তাহলে এই ত্যাগের তো প্রয়োজন ছিল না। আগে শেখ হাসিনা করেছে, এখন আরেকটা নতুন গ্রুপ এসে একই কাজ করতেছে। এখানে তাদের কি ম্যান্ডেট আছে? তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে? কাজ তো একই হলো। শেখ হাসিনা যা করেছে, তার মন যা চাইছে সে তাই করেছে।
এখন গণভোট হতে হবে, এখন পিআর হতে হবে, আরও কি কি সব আছে হতে হবে। তো যেখানে তাহলে ঐক্যমত কমিশনের উদ্দেশ্যটা কি? তাহলে এগুলো তো ঐক্যমতের বাইরে। ঐক্যমতের বাইরের বিষয়টা নিয়ে যদি জাতিকে এই প্রতারণার শিকার হতে হয় ইন দ্য নেম অফ ঐক্যমত কমিশন, তাহলে হাসিনার রেজিমের পরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে মনোজগতে যে পরিবর্তন হয়েছে, একটা নতুন বাংলাদেশ গড়ার, আমি তো মনে করি সেটা তারা শুরুতেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। জনগণকে সেই সুযোগ তারা দিতেই চাচ্ছে না, জনগণের কাছে ইস্যুগুলো নিতেই চাচ্ছে না। তারা এখানে বসে সিদ্ধান্ত দিচ্ছে এই সব জিনিস করতে হবে, না করলে আমরা নির্বাচনে ভয়ভীতি দেখাচ্ছে, নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করতেছে, বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, রাস্তায় কর্মসূচি দিচ্ছে। রাস্তায় কর্মসূচি তো গত 16-17 বছর করেছি আমরা। আমাদের তো এখন সেই কর্মসূচির ফলশ্রুতিতে যে এখন স্বৈরাচার পালিয়ে গেছে, এখন তো দেশটাকে সঠিকভাবে পরিচালিত করার সময় এসছে। এখন আমার ইচ্ছার প্রতিফলন না ঘটলে আমি আবার একই পথে চলবো? আবার কি বাংলাদেশে সাংঘর্ষিক রাজনীতি ফিরে আসবে? আবার কি প্রতিহিংসার রাজনীতি ফিরে আসবে? আপনি যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে না পারি, আমরা যদি সহনশীলতা নিজেদের মধ্যে না থাকে রাজনীতিবিদদের, আমরা যদি অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান দেখাতে না পারি, তাহলে বাংলাদেশে শত সংস্কার করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এবং আমার মনে হয় সেই সংস্কৃতিটা আনতে বাধাগ্রস্ত করছে একটা গোষ্ঠী। আমরা যারা এই সহনশীলতা রাজনীতি চাই, আমরা যারা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতি সম্মান জানাতে চাই, ভিন্ন মত পোষণ করেও সম্মান জানাতে চাই, তাহলে যারা তার বিপরীতে চলছে এরা কি গণতন্ত্রের পক্ষের শক্তি? এরা কি আসলে জনগণের মালিকানায় বিশ্বাস করে? এরা কি আদৌ গণতন্ত্রে বিশ্বাস করে? এই প্রশ্নটা তো এখন জেগেছে জনগণের মনে। এবং যারা এই পরিবর্তন, এই স্যাক্রিফাইসের পরে এই পরিবর্তনে যে সমস্ত রাজনীতিবিদ ধারণ করতে পারবেন না এটাকে, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই বাংলাদেশে। সে রাজনীতিবিদে হোক, সে দল হোক, কোনো ভবিষ্যৎ নেই। আমাদের এই আশা প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে না পারি এত কিছুর পরে, আবারও সেই মন মানসিকতা, তাহলে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎটা কোথায়, কি জন্য এত স্যাক্রিফাইস? আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি মনে করি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ পরিচালিত হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পরিবর্তন আনতে হবে, আর কোনো ব্যতিক্রম তো এখানে কিছু নাই। এবং এই গণতান্ত্রিক অর্ডার চলতে থাকলে গণতন্ত্র হচ্ছে, নির্বাচন হচ্ছে, নির্বাচনের পর এটা হচ্ছে, ইট ইজ এ কারেকশন প্রসেস, ইট ইজ এ ফিল্টারেশন প্রসেস। এর বাইরে কোনো প্রসেস নাই। তো ঢাকা শহরে কিছু ব্যক্তি যদি তাদের মনের মতো বাংলাদেশকে গড়তে চায়, তাদের সাথে শেখ হাসিনার কোনো ব্যবধান তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই মানুষের মালিকানা নিয়ে কি আমরা এত বছর বক্তৃতা দিলাম? আজকে সকলকে সজাগ থাকতে হবে। নির্বাচনের কে বাধাগ্রস্ত করার জন্য, বিলম্বিত করার জন্য একটা শক্তি কাজ করছে, আপনারা ভালো করে জানেন। তাদের প্রতি চোখ রাখতে হবে, তাদের কর্মকাণ্ডের প্রতি চোখ রাখতে হবে। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যাতে গণতান্ত্রিক অর্ডারে বিশ্বাস করি, আমরা যাতে গণতন্ত্রের সংস্কৃতিতে বিশ্বাস করি, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 31 সংস্কারের কথা বলা হচ্ছে, 31 দফা তো হাসিনা বেঁচে হাসিনা থাকাকালীন সময়ে আরো 2 বছর আগে আমরা 31 দফা দিয়েছি। এদের মুখে তো আমি সংস্কারের কথা শুনি নাই। এরা কেউ তো সংস্কারের কথা বলে না, আমরাই বলেছি। এখানে আরো 6 বছর আগে ভিশন 2030-তে সংস্কৃতির কথা বলেছি। হাসিনা যাওয়ার পরে বাংলাদেশকে মাথায় রেখে কি কি সংস্কার দরকার, এগুলো তো আমরা 8 বছর আগে দিয়েছি। তার হাসিনা থাকতে 2 বছর আগে দিয়েছি 31 দফা। এই সংস্কারের মধ্যে যা আছে সম্পূর্ণ একটা সংস্কারের রূপরেখা আছে। তো তারা সংস্কার চাক আর না চাক, বলুক আর না বলুক, আমরা যেটা করেছি আমরা সবাই মিলে,
আমরা যুগপথে যারা ছিলাম আমরা কিন্তু আমাদের 31 দফা বাস্তবায়ন করব। ওই কমিশন কি বলে ঐক্যমত কমিশন কি হলো না হলো এটা আমাদের কিছু আসে যায় না। আমরা কিন্তু যদি ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, আমরা সবাই মিলে আমরা যারা যুগপথে ছিলাম আমরা কিন্তু আমাদের 31 দফা বাস্তবায়ন করব। এটাই হবে আগামী দিনের যে রাজনৈতিক চরিত্রের পরিবর্তন হবে তার মাধ্যমে। অন্য কারো যদি কিছু থাকে তারও জনগণের কাছে নিয়ে যেতে পারে, তো অসুবিধা কি? এর বাইরে যদি কারো কিছু থাকে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর মাধ্যমে নিয়ে আপনি সংসদে নিয়ে আসেন, ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন, সংসদে এসে আপনি পরিবর্তন করেন, এটাই তো নিয়ম। কিন্তু আপনি জোর করে ঢাকা শহরে বসে আপনার দাবি মানতে হবে, এটার জন্য আবার কিছু একটা যৌথ ঐক্যমত কমিশনকে ব্যবহার করবেন অথবা সরকারের ব্লেসিং নেওয়ার চেষ্টা করবেন, এটার জন্য তো বাংলাদেশের মানুষ এত ত্যাগ স্বীকার করে। সবাইকে ধন্যবাদ।